বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে পড়েছে এবং দাবি করছে অ্যাসাইলেমের জন্য। এর বিচারের জন্য আমাদের এখানে উপস্থিত আছেন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সেক্রেটারি জয়সার বাবা মিস্টার হোম মিনিস্টার অমিত সাহা। খামোশ, বিচার শুরু কিয়া যায়। শুরু হচ্ছে বিচার। तो बोलो शेख हसीना, बांग्लादेश से तुम इधर क्यों भाग आए? অ্যাকচুয়ালি স্যার হয়েছেটা কি, বাংলাদেশটাকে স্বাধীন করেছে আমার বাবা শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তোর বাবা শেখ মুজিবুর রহমান দেশটাকে উদ্ধার করেছে, আর বাকিরা সব কি লুঙ্গি ডান্স করেছিল? खामोश, एकदम चुप। तुम्हारा बारी जब आएगा तुम तब बोलना, अभी के लिए बैठ जाओ। हसीना तुम बोलते रहो। হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, কেমন? তার আগে আমাদের এই বাংলাদেশ 1955 থেকে 1971 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। আরে কবে কি হয়েছে সেটা জেনে আমরা কি করব? তুই এখনকার কথা বল। হ্যাঁ, আমি সেটাই বলছি, তোরা আমাকে বলতে দে। তুই এখানে বসে বসে গালগপ্প মারবে, আমরা এখানে হাতে চুরি পরে বসে থাকবো নাকি? खामोश, तुम लोग थोड़ा चुप रहो और हसीना को बोलने दो। तुम लोगों का बारी जब आएगा तब तुम लोग बोलना, अभी के लिए बैठ जाओ। शेख हसीना तुम बोलो। হ্যাঁ, তো আমাদের এই বাংলাদেশ আগে বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। 1947 সালে আপনারা তো স্বাধীনতা পেয়ে গেলেন, কিন্তু ব্রিটিশরা আমাদের ভাগ করে দিয়ে পাকিস্তানের আন্ডারে ফেলে দিল এবং আমাদের দেশের নাম হয়ে গেল তখন পূর্ব পাকিস্তান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্রিটিশরা যখন ভারত ছেড়ে যাচ্ছিল তখন আমাদেরকে দুটো ভাগে ভাগ করে দিল। একদিকে পড়ে গেল পশ্চিম পাকিস্তান, একদিকে পড়ে গেল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান মানে যেটা এখন বাংলাদেশ নামে পরিচিত। তো ভাগ হওয়ার কিছু বছর পর পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানকে পরিচালনা করছিল। রীতিমতো তখন তারা বাংলাকে কবজা করে ফেলেছে খুব ভালোভাবে। এই জন্য তারা তখন তাদের উর্দু ভাষাটাকে আমাদের বাংলার মধ্যে পরিচালিত করছিল, যাতে আমাদের বাংলা ভাষাটা প্রায় বিলীন হয়ে যায়, কেমন? তবে এটা কিন্তু তখন আমাদের পূর্ব পাকিস্তানের লোকেরা সমর্থন করেনি, সবাই রুখে দাঁড়িয়েছিল। প্রথমে পুরুষরা রুখে দাঁড়িয়েছিল, তারপর তাদের সামনে নারীরা রুখে দাঁড়িয়েছিল। কিন্তু তখন যেহেতু আমরা পুরোপুরি পশ্চিম পাকিস্তানের আওতায় ছিলাম, তাই আমাদের এই প্রতিবাদ একটা অপরাধ বলে মনে করা হতো। তো আমাদের এই প্রতিবাদ করার জন্য তখন পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানে সেনা মোতায়েন করেন, যাদেরকে বলা হতো রাজাকার, কেমন? তো এই রাজাকারদের কাজ ছিল আমাদের সুরক্ষা দেওয়া। এমতো অবস্থায় রাজাকাররা দেখলো আমাদের পূর্ব পাকিস্তানে সুন্দর সুন্দর নারীদের অবাধ বিচরণ। তো রাজাকাররা তো তাদের আবেগ আর সামলাতে পারলো না, আমাদের দেশে সুন্দর সুন্দর নারীদের প্রতি আকৃষ্ট হয়ে নিকৃষ্টভাবে অত্যাচার করা শুরু করলো। ফলে যারা এদেশের রক্ষক ছিল তারাই ভক্ষক হয়ে উঠলো। কি বলবো অমিত শাহজি, সে কি অত্যাচার, ভাবলে এখনো বুক কেঁপে ওঠে। আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ठीक है बोलो, तुम लोगों के ऊपर कैसा अत्याचार हुआ था? হ্যাঁ বলছি, তো তখন যে সমস্ত অত্যাচার আমাদের উপরে হয়েছিল তা তো সব ইতিহাসে লেখা নেই, আর এখনকার এই যুব সমাজ এরাও তো জানে না তখনকার বিষয়গুলো। তাই আমি এক্সপ্লেন করে বলছি ঠিক কি কি অত্যাচার আমাদের উপরে হয়েছিল, কারণ আমি একজন প্রত্যক্ষদর্শী যে বিষয়টা বলতে পারবে। ठीक है तुम बोलो। তো রীতিমতো রক্ষকরা দেশের ভক্ষক হয়ে ওঠে, নাগরিকদের বিনা কারণে মারধর, গলাকাটা, খুন, মার্ডার, কখনো তোলাবাজি, মাস কিলিং, বিনা কারণে হাজতে বন্দি, ঘর উচ্ছেদ এবং সব থেকে সমাজের নিকৃষ্টতম কাজ, ঘর ঢুকে মা বোনদের ধর্ষণ শুরু করলো। ওই রাজাকারদের অত্যাচার এমনই ছিল, ওরা সদ্যজাত জন্মানো শিশুকেও ছাড়েনি, মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করতে বুকও কাঁপেনি একবার ওদের। এমনকি ছোট ছোট 7 থেকে 8 বছরের মেয়েদের বলৎকার ধর্ষণ করে তাদের বাবাকে বলে তুই ধর্ষণ কর। ঠিক এমনই অত্যাচার হয়েছিল আমাদের উপরে। এমনকি 2 থেকে 3 বছরের শিশুদেরও বলৎকার করতে ছাড়েনি রাজাকারেরা। ওদের ভয়ে বাড়ির বাইরে বেরোতে ভয় পেত সবাই, তাই ওরা ঘরে ঢুকে মা বোনদের ধর্ষণ করেছে, যেটা সমাজের সব থেকে নিকৃষ্টতম কাজ। তো ওরা ঘরে ঢুকে ধর্ষণ করছিল, আর তোদের ঘরের আঁশবুটিটা কি আড়াতে আড়াই প্যাঁচে মেরে ঝোলানো ছিল? ওদের বিচিগুলো কেটে দিতে পারিস নি? যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না তোরা। ওদেরকে দেখোনি তো, ওদের সামনে পড়লে না হাগা আর বেরোবে না, তখন বলতে হবে আমার হাগা চলে যা, বাঘের হাগা চলে যা, আমার হাগা চলে যা, বাঘের হাগা চলে যা। वाह, क्यों बहस कर रहे हो? बैठ जाओ ना, शांति से बैठो और हसीना को बोलने दो। बैठो बैठो, बोलो हसीना, उसके बाद क्या हुआ? তো তখনকার ওই রাজাকারদের অত্যাচার আমার বাবা শেখ মুজিবুর রহমান সহ্য করতে না পেরে প্রতিবাদ করে এবং অবশেষে আপনাদের মানে ভারতের সহায়তায় এবং আমার বাবার তৈরি ছাত্রলীগের সহায়তায় আমাদের দেশটাকে স্বাধীন করে এবং দেশের প্রধানমন্ত্রী হন। তো বাংলাদেশটাকে যেহেতু আমার বাবা একাই স্বাধীন করেছিল, সেহেতু আমার বাবার সাথে যারা মুক্তিযুদ্ধে লড়েছিল তাদেরকে বাবা প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমরা তো অনেক লড়াই করলে, তোমরা তো অনেক কষ্ট করলে, তোমাদের জন্য আমি 30% সরকারি চাকরি রিজার্ভ করে রাখবো। তোমাদের আর কষ্ট করে পড়াশোনা করার দরকার নেই, তোমরা গোবর গুড়ালেও এবং বুড়ো বুড়ি হয়ে গেলেও তোমরা সরকারি চাকরি সবার আগে পাবে। ভোজরি মাগি কেন রে? 30% রিজার্ভ থাকবে কেন? ওরা গোবর গুড়িয়ে 50 বছর বয়সে চাকরি করবে আর আমরা পড়াশোনা করে 25 বছর বয়সে চাকরি পাবো না? ইয়ার কি হচ্ছে? ফাজলাম হচ্ছে? নাশকতা চড়ানো হচ্ছে? দাঁড়া, আমাকে বলতে দে আর একটু। এই কি বলতে দেবে রে? তুই কি বলবি আর? স্যার অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমরা বলবো। এই বুড়ি অনেকক্ষণ বলেছে। খামোশ। হাসিনা, তোমার কি আর কিছু বলার আছে? হ্যাঁ স্যার, বলার আছে তো। तो ठीक है, फिर बताओ। স্যার এই 76 বছরের বুড়ি একা যদি সব বলে তাহলে আমরা কি কোনো ভাতা রয়ে এসেছে নাকি যে মুখে কুল বেটে থাকবো? अरे बैठो बैठो, हसीना का और कुछ बात ही बाकी है, उसके बाद तुम लोग बोलना। शांति रखो और बैठ जाओ। हसीना तुम बोलो।
হ্যাঁ তো জনাব, স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধারা 30% কোটার মধ্যে চাকরি করে আসছে, কেমন? তো এতদিন সব ঠিকঠাকই চলে আসছিল, কিন্তু এখনকার যুব সমাজ 2024 এসে বলছে যে 30% যে কোটাটা আছে এটা সরাতে হবে। এবং এর জন্য আন্দোলন শুরু করলো দেশ জুড়ে পাকিস্তানের আইএসআই দ্বারা সমর্থিত নিষিদ্ধ জামায়াত ই ইসলামী ছাত্র শাখা ছাত্র শিবির সংহিতার উস্কানিতে। ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। না, তোর মাথা ঠিক নেই। মিলট, এরা পাকিস্তানের আইএসআই সমর্থনে আন্দোলন করছে, নয়তো আন্দোলন করার এত ফান্ড আসছে কোথা থেকে? হাসিনা, তুমি इंडिया में क्यों भागा है ये बताओ। হ্যাঁ স্যার, আমি এটাই বলছি, এরা পাকিস্তানের আইএসআই সমর্থনে আন্দোলন করে গোটা দেশে আগুন জ্বালিয়েছে, আমার বাবার মূর্তি ভেঙে ফেলেছে, আমার বাসভবনে ঢুকে ভাঙচুর করেছে, লুটপাট করেছে এবং আমাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে আপনার ভারতে এসে আশ্রয় চেয়েছি। অমিত শাহজি আমাকে বাঁচান, নয়তো এরা আমাকে মেরে ফেলবে। খামোশ। হাসিনা, তোমার আর কিছু বলার আছে? না স্যার, নেই, শুধু আপনি আমাকে বাঁচিয়ে নিন স্যার। ঠিক আছে, এবার তোমরা বলো, তোমরা কি জন্য হাসিনাকে মারতে চাইছো? স্যার, প্রথমত আমরা যেটা বলতে চাইছি, শেখ হাসিনার বাবা দেশটাকে একা স্বাধীন করেননি, আর 76 বছরের ওই বুড়ি বলছে আমাদের আন্দোলনের পিছনে পাকিস্তানের মদত আছে, যেটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা আন্দোলনটা করছি কোটা সিস্টেমের বিরুদ্ধে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য যারা লড়েছিল তাদের জন্য 30% চাকরির ব্যবস্থা আছে, সেই কোটার মধ্যে তারা চাকরিও করেছিল। সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সরকারের দেখার দরকার নেই, তারা ব্যাস চাকরি করবে, এটা কনফার্ম। কিন্তু আমাদের এখানে এখন প্রশ্ন হচ্ছে, যারা যারা মুক্তিযুদ্ধের জন্য লড়েছিল তাদের 80% লোক আর বেঁচে নেই, আর যারা বা বেঁচে আছে তারা রিটায়ার করে গেছে। তাও বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের ছেলেদের 30% কোটার মধ্যে চাকরি দিয়েছে, সেটা আমরা মেনেও নিয়েছি। তারপরেও দেখছি শেখ হাসিনা ওদের নাতি নাতনিদেরও চাকরি দিচ্ছে। তাই আমরা এটার বিরুদ্ধে 2018 সালে আন্দোলন করি এবং শেখ হাসিনা সরকার আমাদের আন্দোলন মেনে নিয়ে সমস্ত ধরনের কোটা বাতিল করে দেয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এইবার সরকারে যে চাকরি পাবে সে পুরো 100% মেরিটের ভিত্তিতে চাকরি পাবে। ভালো কথা, খুব ভালো কথা। কেউ কোথাও আন্দোলন করলে তাকে পুলিশ দিয়ে ঠেঙিয়ে চুপ করানো হতো, জিনিসপত্রের দাম অত্যাধিক হারে বাড়িয়ে দিয়েছিল, প্রচুর ট্যাক্স নিত, আর ইত্যাদি অনেক অনেক রকম ভাবে অত্যাচার করতো। কিন্তু শেখ হাসিনা সরকার হঠাৎ করে 2024 জুন মাসে আগের কোটা ফিরিয়ে আনে এবং যেখানে বলা থাকে 30% চাকরি মুক্তিযোদ্ধাদের জন্য রিজার্ভ থাকবে। তো রীতিমতো রাজপথে আমরা আন্দোলনে নেমেছি, তখন এই দিকে হাসিনা সরকার কি করলো? পুরো দেশের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিল, আমাদের উপর মারধর শুরু করলো, পুলিশ দিয়ে মারধর, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর, টিয়ার গ্যাস চুনে আমাদের ভয় দেখানো, ইত্যাদি ইত্যাদি। তাও তাও কিন্তু আমরা ভয় পাইনি, আন্দোলন চালিয়ে গেছি। অবশেষে হাসিনা সরকার যখন দেখলো আমাদেরকে আর কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন পুলিশ আমরা ভয় পাচ্ছি না, তখন উনি কি করলেন, একটা সভা ডাকলেন। সবাই কি বললেন? বললো যে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা চাকরি পাবে না তো কি রাজাকারের ছেলেমেয়েরা চাকরি পাবে? তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের শেষ ভরসা ছিল শেখ হাসিনা, এখন আমাদের বিরুদ্ধে কথা বলছে, যেটা কোনোভাবেই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই আমরা আন্দোলনটা করেছি এবং ওনাকে পদচ্যুতও করেছি। এখন আমাদের বাংলাদেশ স্বাধীন, ওনাকে দরকার নেই, আমরা এখন নতুন সরকার গঠন করব। তোরা যে এত বলছিস কোটা তুলে নেওয়ার কথা, ওই মুক্তিযোদ্ধারা যদি না থাকতো তাহলে তোরা আজকে বাংলাদেশে থাকতে পারতিস না। দেখ হাসিনা, বাংলাদেশে তখন ওদের বদলে যদি আমরাও থাকতাম, আমরাও মুক্তিযুদ্ধে আন্দোলনে যোগ দিতাম, তাহলে এটা দাবি করতাম না যে 3 পুরুষের পরেও যারা আসবে তারা মুক্তিযুদ্ধের জন্য চাকরি করবে। হ্যাঁ, তো কি পাবে না তা বলে? ওদের তো এটা হাক অধিকার, তাই না? হ্যাঁ, তুই এখন বুড়ে গেছিস, এটা বলবি তো, কারণ তোর পরবর্তী জেনারেশন হয়তো চাকরি করবে কি করে, তার তো যোগ্যতা নেই সরকারি চাকরি করার। প্রথমে বুঝতে পারিস, ওই জন্য কোটা বাতিল করে দিয়েছিস, পরে যে বুঝতে পারলি যে এটা সুবিধার নয়, ওই জন্য কোটাটা আবার ফিরিয়ে আনলি, তাই তো? যে কোটা যদি ফিরে না আসে তাহলে আমাদের আত্মীয় স্বজন নাতি নাতিরা চাকরি করবে কি করে, তাতে বসে বসে খাওয়াতে হবে যে। খামোশ, চুপ। তোমরা এখন কি চাও বলো? কি চাই মানে? কোটা বাতিল হোক, 9% কমাতে হবে, আর শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিতে হবে। কেন, আমি কি খেললে বাটি নাকি? আমাকে যে এসে চাইবে তার খেলার পুতুল হতে হবে, মগের মূল্য নাকি? যে চীনের কাছে আর্থিক সাহায্য চাইতে পারে সে আমাদের দেশের কোনোদিন ভালো চাইতে পারে না। আর এমনিতেও তোর ভারতে আসার লক্ষ্য কি সেটা আমরা খুব ভালোভাবেই জানি। কি 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 জানিস তোরা? বল। তোরা আমার বাবার মূর্তি ভেঙেছিস, মূর্তির উপরে মূর্তি ত্যাগ করেছিস, এগুলোটা দেশে সভ্য নাগরিক করতে পারে? যেখানে তোর কোনো সরকার নেই আর কোনো অস্তিত্বই থাকবে না তোর, সেখানে তোর বাবার মূর্তি রেখে কি করবো? তাই মূর্তিটা ভেঙেই ফেললাম। স্যার, আপনি আর দেরি করবেন না, ঝপ করে রায়টা দিয়ে দিন। আমাদেরকে আবার আপনাদের বিএসএফ আর্মিকে 5000 টাকা দিয়ে বর্ডার টপকে বাংলাদেশে ঢুকতে হবে। ঠিক আছে। হ্যাঁ, তো সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার বিবেচনা করে মাননীয় বিচারপতি অমিত শাহ মানে আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে তোমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করিয়ে নতুনভাবে স্বাধীন করেছো দেশটাকে। তাই তোমাদেরকে আদেশ দেওয়া হইতেছে বাংলাদেশ থেকে শেখ মুজিবুরের তৈরি আওয়ামী লীগ ও ছাত্রলীগ পুরোপুরিভাবে মুছে ফেলার জন্য, যাতে শেখ হাসিনা কিংবা শেখ মুজিবুর রহমানের কোনো অস্তিত্বই আর না থাকে। আর বাংলাদেশে যেটা শেখ হাসিনার বাসভবন আছে সেটাকে ওই হোটেলে রূপান্তরিত করার কড়া আদেশ দেওয়া হইতাছে, যেটা ইয়াং জেনারেশনের একটা বড় ইন্সপিরেশন থাকবে। অপরদিকে শেখ হাসিনা মানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছাত্রদের উপরে অকথ্য অত্যাচার এবং সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাতে পানি পাস করার অপরাধে ও চীনের সাথে হাত মেলানোর জন্য তাকে চীনে নির্বাসন দেওয়া হইলো।